ট্রাম্প উল্টা জোর দিয়ে বলেছেন যে আমেরিকার ডিপ স্টেট, উনি বলছেন আওয়ার ডিপ স্টেট কিছু করেনি, বরং তার পাশে বসা প্রাইম মিনিস্টার অর্থাৎ মোদি বাবু বহুদিন ধরে এই ব্যাপারে কাজ করছেন। ইন্ডিয়ান সরকারপন্থী বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে নালিশ করে কিছু না পাওয়ার বেদনায় বেশ নাখোশ হয়েছেন, সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন এক্স বা আগে যেটা টুইটার ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ গত বছরে 2024-এর জানুয়ারিতে যে একটা পাতানো নির্বাচন হলো, সেই সময় আমেরিকার যে ব্র্যান্ড ইমেজ বাংলাদেশে ছিল সেটার তুলনায় আজকে কি ব্র্যান্ড ইমেজটা বেটার না খারাপ? আমি মনে করি এটা নিঃসন্দেহে অনেক বেটার। আমার অত্যন্ত প্রিয় একজন আলোচক ডক্টর নির্ঝর সাকিব, উনি আজকে যুক্ত হয়েছেন এবং একটা খুব আলোচিত বিষয় তিনি আলোচনা করবেন। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে আপনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ভিজিট করেছেন, ওয়াশিংটন সফর করেছেন এবং এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা জানতে চাই যে এই সফরের তাৎপর্য এবং বাংলাদেশের উপরের প্রভাব কী হতে পারে, আর প্লাস প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা অ্যান্ড বাংলাদেশ রিলেশন কী হতে পারে। এই দুটো বিষয় আমরা ওনার কাছ থেকে একটু শুনি। ডক্টর নির্ঝর ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। জি ধন্যবাদ, শুভ সন্ধ্যা। ইন্ডিয়ান ইউনিয়নের বিজেপি পন্থী যে সমস্ত সাংবাদিক এবং সিভিল সোসাইটির তরফে গত কয়েক সপ্তাহ ধরে একটা ক্যাম্পেইন কিন্তু চলে আসছিল, যেখানে প্রমাণহীন একটা সংবাদের উপর ভিত্তি করে বলার চেষ্টা করা হচ্ছিল যে কিছু র‍্যাপ সঙ্গীত শিল্পী এবং এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্টদের নাকি ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি আমেরিকার সেটা ফান্ডিং করে বাংলাদেশে একটা কালার রেভলিউশন করিয়েছে, এরকম একটা প্রোপাগান্ডা কিন্তু চাউর করা হয়েছিল। সেই প্রোপাগান্ডারই একটা লেশ হিসেবে এক ইন্ডিয়ান সাংবাদিককে আমরা দেখলাম যে যৌথ প্রেস ব্রিফিং এ একটা কথা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে সেই সাংবাদিক তুলে দিতে চাচ্ছিলেন যে আমেরিকার ডিপ স্টেট আর জর্জ সোরোস এই দুজন মিলে নাকি বাংলাদেশে এই বিপ্লবটা করেছে। তো সাংবাদিক আশা করেছিলেন যেন ট্রাম্প এই কথায় সায় দেন। এর জবাবে ট্রাম্প উল্টা জোর দিয়ে বলেছেন যে আমেরিকার ডিপ স্টেট, উনি বলছেন আওয়ার ডিপ স্টেট কিছু করেনি, বরং তার পাশে বসা প্রাইম মিনিস্টার অর্থাৎ মোদি বাবু বহুদিন ধরে এই ব্যাপারে কাজ করছেন এবং তার হাতে এই প্রশ্নের জবাবের ভার ট্রাম্প ন্যস্ত করেছেন। এই প্রশ্নটা কিন্তু মোদি এড়িয়ে গেছেন, মোদি এই প্রশ্নের জবাবে কিছু বলেননি। তো বাংলাদেশের দিক থেকে দেখলে গত সপ্তাহটা কিন্তু আন্তর্জাতিক ফ্রন্টে একটা বেশ ভালো সপ্তাহ ছিল। কেন আমি একটু বলি, ট্রাম্প মোদি বৈঠক থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কথাই আসলে বলা হয়নি। মোদির তরফে নিশ্চয়ই বাংলাদেশ প্রসঙ্গটা তোলা হয়ে থাকবে, কিন্তু মার্কিন বা ইন্ডিয়ার মূল এজেন্ডায় বাংলাদেশ এত গুরুত্ব পায়নি, যার ফলে লিখিত যে যৌথ বিবৃতিটা দেয়া হলো সেই বিবৃতিতে এই প্রসঙ্গটা উল্লেখ করার মতো। আপনারা কি ওই আমেরিকান এবং ইন্ডিয়ান যৌথ বিবৃতিটা যদি একটু হাতে নিয়ে পড়েন, দেখবেন বাংলাদেশের নামই এখানে নাই। তো ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ খুব একটা গুরুত্ব পাচ্ছে না এবং যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার উদ্বেগগুলো হয়তো শুনবে, তবে সেগুলো ইতিমধ্যেই তার যে নিজস্ব পররাষ্ট্রনীতি সেটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে বিধায় নতুন করে কিছু বলার মতো সে এখানে পায়নি। এর অর্থ হচ্ছে বাংলাদেশ এখন যেভাবে চলছে সেভাবেই চলতে পারে। কাজে মোদির হাতে বাংলাদেশ তুলে দেওয়া ধরনের চটুল কথার কোনো ভিত্তি যে নাই, সেটা সাধারণ ইংরেজি জ্ঞান ও কমন সেন্স থাকলেই আসলে আমরা বুঝতে পারি। এবং আরেকটা লক্ষণ থেকেও সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান সরকারপন্থী বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে নালিশ করে কিছু না পাওয়ার বেদনায় বেশ নাখোশ হয়েছেন, সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন এক্স বা আগে যেটা টুইটার ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি। তো অন্যদিকে আরেকটা বড় দিক হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে রিপোর্ট বের হলো এই সপ্তাহে, সেখানে বলা হয়েছে যে হাসিনা সরকার মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটার সপক্ষে একটা বিরাট আন্তর্জাতিক এবং আইনি স্বীকৃতি এবং লেজিটিমেসি দিল। কিন্তু তো এর পাশাপাশি মোদির সাথে বৈঠকের ঠিক আগেই ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্ক, তিনি প্রফেসর ইউনূসের সাথে বাংলাদেশের স্টারলিংক নিয়ে আসা নিয়ে একটা ভিডিও কলে কথা বলেছেন, যেটা কিন্তু আবার ইলন মাস্ক কনফার্মও করেছেন আরেকটি টুইটে, আপনারা দেখে থাকবেন। প্রফেসর ইউনূসের একটা টুইটে রিপ্লাইতে তিনি কনফার্ম করেছেন।
তো এটা একটা বড় অর্থনৈতিক কূটনীতির সাফল্য হিসেবে আমি দেখব। তো প্রোপাগান্ডিস্টরা আমেরিকার মদদে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেছে এই কথাটা বলে এই কথা প্রমাণ করতে চায় যে বাঙালি জাতির নিজের স্বাধীনতা নিজে অর্জন করার কোনো ক্ষমতা যেন নাই। তো সাম্প্রতিক যে ঘটনাগুলো আমরা দেখলাম, বিশেষ করে মোদি এবং ট্রাম্পের এই বৈঠকের মধ্য দিয়ে, সেটার মধ্য দিয়ে কিন্তু বিদেশি হাতের ছোঁয়ায় বাংলাদেশে একটা পরিবর্তন হয়ে গেছে। এইরকম একটা মানে এটা একটা আষাঢ়ে গপ্পর মতো থেকে গেল। সরি, আপনি আরেকটা প্রশ্ন করেছিলাম যে ট্রাম্পের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসির কারণে আপনি তো জানেন যে it's a Republican government. Trump absolutely different than Biden, and he has a new Secretary of State. So এই যে তার যে নিউ ফরেন পলিসিতে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে বাংলাদেশ অথবা আপনার মুসলিম ওয়ার্ল্ডের উপর? ট্রাম্পের যে বিজয়, সেটাকে আমি মনে করি আমাদের পাঠ করতে হবে সারা পৃথিবী জুড়ে ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতির যে প্রবল হাওয়া বইছে সেটার আলোকে, সেটা একটা উপসর্গ হিসেবে। কাজে এই বিজয় যে একদমই আলাদা কিছু না, সেটা বুঝে সামনে আগালে আমাদের সুবিধা হবে। আজকে বাংলাদেশে আমেরিকার যে সফট পাওয়ার বা ব্র্যান্ড ইমেজ, সেটা কি আসলে গত বছরের একই সময়, অর্থাৎ গত বছরে 2024-এর জানুয়ারিতে যে একটা পাতানো নির্বাচন হলো, সেই সময় আমেরিকার যে ব্র্যান্ড ইমেজ বাংলাদেশে ছিল, সেটার তুলনায় আজকে কি ব্র্যান্ড ইমেজটা বেটার না খারাপ? আমি মনে করি এটা নিঃসন্দেহে অনেক বেটার, এবং ইন্ডিয়ার সাথে যদি তুলনা করি তাহলে তো আরো অনেক বেশি ভালো। তো যে কোনো রাষ্ট্র সবসময় একটা রেশনাল স্ট্র্যাটেজিক অ্যাক্টর হিসেবে হিসাব নিকাশ করে যে কোন পদক্ষেপ নিলে তার জাতীয় স্বার্থের জন্য সবচাইতে ভালো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু ট্রানজ্যাকশনাল বা কারবারি, বাংলাদেশের তরফে যদি প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি করা যায়, যেমন ধরেন কেউ যদি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই ব্যাপারটা ব্যাখ্যা করেন যে বাংলাদেশে ইন্ডিয়ান পররাষ্ট্রনীতি একটা ভয়াবহ দুর্বিপাক, বিপর্যয় ও পরাজয়ের সম্মুখীন হয়েছে, এবং শত চেষ্টা করেও ইন্ডিয়া তাদের প্রধান যে অ্যাসেট বাংলাদেশে তাকে ক্ষমতায় রাখতে পারেনি, এবং কি দেশের ভিতরেও রাখতে পারেনি, এটা ব্যাখ্যা করা গেলেই প্রেসিডেন্ট ট্রাম্প তার যে আমেরিকা ফার্স্ট ফরেন পলিসি, সেটার কারণে নিশ্চয়ই ইন্ডিয়ার মতো একটা লুজারের চোখ দিয়ে বাংলাদেশের সাথে ডিল করতে আসবেন না, বরং তিনি বাংলাদেশকে সরাসরি দ্বিপাক্ষিকভাবে ডিল করার চেষ্টাটাই করবেন বলে আমি মনে করি। এবং ইতিমধ্যে আমরা সেটার ইঙ্গিত দেখেছি। আর্গুয়েবলি বাংলাদেশের সম্ভাব্য একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে কিন্তু ইতিমধ্যে তার এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং এটার মধ্যে দিয়ে আমি যে সিগন্যালটা রিড করি সেটা হচ্ছে বাংলাদেশের পতিত স্বৈর শাসক যে আর ফিরে আসছে না, সেটাকে আমেরিকা মেনে নিয়েই সামনের দিনে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে আমি মনে করি। এবং আরেকটা কথা আমি বলি, এখানে যেহেতু মোদির সফরের প্রেক্ষিতে আমরা আলাপটা করছি, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট প্রশাসনের তরফে যে ব্যাপারটা মনে রাখার কথা সেটা হচ্ছে যে আমেরিকার সাথে যখনই স্বার্থের কোনো সংঘাত ঘটে ইন্ডিয়ার, তখন কিন্তু সে একরকমের কৌশলগত স্বেচ্ছাচারিতা বা স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলে। যেমন ধরেন রাশিয়াকে যখন সব পশ্চিমা দেশগুলো স্যাংশন দিল, মোদির ইন্ডিয়া কিন্তু সবার আগে এগিয়ে গেল রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনার প্রধান খদ্দের হিসেবে। তো এটা কিন্তু আমেরিকা ফার্স্ট ফরেন পলিসি ভুলে যেতে পারবে না। এবং গতকালকে ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফে সবচেয়ে উপরে কিন্তু আপনার ইন্ডিয়া থাকার সম্ভাবনা 29%। তো এবং সেটা এই যৌথ বিবৃতিতেও বলা হয়েছে যে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য নিউ ফেয়ার ট্রেড টার্মস লাগবে। এর মানে হচ্ছে যে এখন যে ট্রেড টার্মস সেটা কিন্তু অন্যায্য, এটা কিন্তু বোঝা যায়। এবং ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার নিয়ে কিছু কনসার্নের কথা বলা হয়েছে। তো সর্বোপরি আমি যেটা বলে শেষ করতে চাই যে বাংলাদেশের সাথে আমেরিকার ফরেন পলিসি দ্বিপাক্ষিকভাবে দেখার অনেকগুলো স্কোপ আছে। বিশেষ করে আমেরিকা যে বার্মা অ্যাক্টটা করেছিল সেটার কারণে, এবং বার্মার যে সিভিল ওয়ারের এখনকার যে পরিণতি, সেগুলোর কারণে একরকম লেনদেনের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের চীন ঠেকাও যে ব্রডার নীতি, ইন্দো প্যাসিফিক পলিসি,
সেটার বাস্তবায়নের সহজতর হতে পারে যদি বাংলাদেশের সাথে মার্কিন স্বার্থের যে ওভারল্যাপ গুলো আছে সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে নিয়ে যায় এই সম্পর্কটা। এটা অনেকাংশে নির্ভর করবে ঢাকা কতটা মুনশিয়ানার সাথে এই প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসিটা করতে পারলো তার উপর। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে লাস্ট একটু আলামিন রাসেল, আপনার যে কোনো প্রশ্ন থাকে ডক্টর নির্জর সাকিবের সাথে আপনি করতে পারবেন, বাট একটা প্রশ্ন করতে চাই যে তাহলে যে মোদির যে সফর এবং ট্রাম্পের সাথে তার যে বৈঠক, এই বৈঠকে অনেকেই খুব বেশি মানে বাংলাদেশও রাজনৈতিক পর্যবেক্ষক, সাংবাদিক, ইভেন গভর্নমেন্টের যারা ইনার সার্কেলে অনেকেই চিন্তা করছিলেন যে না জানি কি হয়, হয়তো কোনো বড় ধরনের একটা ব্যাকলাশ হতে পারে। ট্রাম্পের তো মুখের কোনো শেষ নেই, হঠাৎ করে উনি একটা কিছু বলে দিতে পারে। বাট এই সফরের মধ্যে ওনাদের ভারত যে প্রয়াস চালিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন যে করেছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার ট্রাম্প যে হঠাৎ করে সবার সামনে মোদির উপর এটা ফেলে দেবেন, মোদি যে এম্বারাস হয়েছে, এটা কি আপনি মনে করেন যে হি ওয়াজ অ্যাবসলিউটলি এম্বারাস, এবং এটার এই বিষয়ে কোনো কিছু না বলে উনি চলে গেছিলেন ইউক্রেনের উপর আলোচনা করতে? জি, আমি মনে করি যে মানে মোদির সফর সঙ্গী যে বহরটা ছিল, তারা একরকমের জোক বা সার্কাস করেছেন আর কি। সারা পৃথিবীব্যাপী একরকমের লাফিং স্টকে পরিণত হয়েছে তাদের প্রশ্নের ভাষা এবং প্রেজেন্টেশন বোথ। তো সেই তারা অনেকটা বেশি রিলাই করছিলেন যে এই ধরনের একটা বেফাস কথা ট্রাম্পের মুখে তুলে দিলে ট্রাম্প হয়তো টোপটা নেবেন এবং সেই টোপটাকে কাজে লাগিয়ে তার পূর্ববর্তী যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের উপর তিনি আরেক চোট নেবেন। এই আশার উপর বেস করে এরকম চটুল প্রশ্নগুলা তারা করছিলেন। কিন্তু আমি যেটা আগে বলছিলাম যে আমেরিকা ফার্স্ট যে ন্যাশনালিস্ট যে ইথোস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, সেটাকে কোনোভাবে কিন্তু অগ্রাহ্য করা ট্রাম্পের পক্ষে এখন আর সম্ভব না। তো সে তার কনস্টিটিউয়েন্সির কাছে যেভাবে জবাবদিহিতাটা করতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কিন্তু মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যথেষ্ট প্রোটেক্টিভ অফ দ্য ন্যাশনাল ইমেজ অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট, যেই জায়গা থেকে তিনি একদম পুরো দায়টা মোদির দিকে ঠেলে দিলেন, এবং মোদি আসলে এটার জন্য প্রিপেয়ার ছিলেন বলে আমার মনে হয়নি। এবং তিনি যে এটা অ্যাড্রেস করেননি, সেটা আরেকটা দিক ইঙ্গিত করে যে আসলে যত কথাই বাইরে বলা হোক, যে মূল যে সমস্যাগুলো দ্বিপাক্ষিক আমেরিকা এবং ইন্ডিয়া, সেই জায়গায় রেইজ করার মতো কোনো বিষয় হিসেবে এত কিছুর পরও বাংলাদেশ ইস্যুটা সেইভাবে গুরুত্ব পায় না বলেই মোদি এই কথাটা এড়িয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বিউটিফুল অ্যানালাইসিস, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আলামিন রাসেল, এনি কোয়েশ্চেন টু ডক্টর নির্জর সাকিব? না, আমার আসলে কোনো কোশ্চেন নাই তাহের ভাই। আমি প্রফেসর নির্ঝরের কথাগুলো একদম মানে খুব মন দিয়ে আমি শুনছি। আমি আসলে প্রশ্ন না, আমি ওনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি। চমৎকার, আসলে চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর নির্জর সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।